না মালতী, আজকেও কপাল মন্দ। সারাটা দিন নদীতে জাল ফেললাম, একটা চুনোপুটিও জালে উঠল না। সে তো রোজই বলছো, কাল থেকে ঘরে এক দানা চাল নেই। বাচ্চাটা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। এখন কি হবে শুনি? কি আর হবে, ভাবছি মহাজনের নৌকাটা একবার চেয়ে নেব। এই পচা ডিঙি নিয়ে মাঝ নদীতে যাওয়ার সাহস হয় না, কখন যে ডুবে যায়। না, ওই মহাজনের কাছে আর যেও না। এমনিতেই সুদের দায়ে আমাদের সব গেছে। তার চেয়ে শোনো, খেয়ে তো দে কাজ নেই, চলো দুজনে মিলে মোহনার দিকে যাই। লোকে বলে রাতে ওখানে বড় বড় মাছ আসে। পাগল হলে নাকি? ওই চরে রাতে কত বিপদ, তার ওপর জোয়ার এলে আর ফিরতে হবে না। খালি পেটে মরার চেয়ে কাজ করতে করতে মরা অনেক ভালো। চলো তো, আমার মন বলছে আজ কিছু একটা হবেই। এইখানটা দাঁড়াও, এই জায়গাটা ঠিক আছে মাছ ধরার জন্য। চারপাশটা একদম শুনশান, শুধু জলের কলকল শব্দ। জলোচ্ছ্বাসের মধ্যে হঠাৎ সুবল অনুভব করল তার জালে ভীষণ ভারী কিছু একটা ভেসেছে। ওরে বাপরে, মালতী ধর ধর, জাল বোধহয় ছিঁড়ে যাবে। কি যেন একটা আটকেছে, মাছ নাকি কোনো গাছের গুড়ি, কিছুই তো বুঝতে পারছি না। ছাড়বে না একদম, টেনে তোলো দেখি। এ কি মাছ ধরলাম রে বাবা, সোনার মতো চকচক করছে। আমায় ধরো না জেলে ভাই, আমায় ছেড়ে দাও। আমি পাতালপুরের রাজকন্যা, ভুল করে ওপরে স্রোতে চলে এসেছি। তোমরা আমায় মুক্তি দাও, আমি তোমাদের ভাগ্য বদলে দেব। সুবল আর মালতী দুজনেই ভয়ে আর বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের কোড়ে ঘরের দারিদ্র্য আর এই জাদুকরি মাছ এক লহমায় যেন সব বদলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। মালতী তুই শর্ত, এই মাছের যা জেল্লা, গঞ্জের বড় মহাজন এটা দেখলে থলে ভর্তি মোহর ঢেলে দেবে আমার পায়ে। আমাদের এই ছেঁড়া কাঁথা আর ভাঙা নৌকার দিন শেষ। ওগো, তুমি কি পাগল হয়ে গেলে? মাছটা আমাদের চোখের দিকে তাকিয়ে মানুষের গলায় কথা বলছে, আর তুমি ওর জান নেওয়ার কথা ভাবছো? খিদের জ্বালা বড় ঠিকই, কিন্তু খুনের দায়ে যে কপাল পুড়বে আমাদের। আরে রাখ তোর মায়া দয়া, কাল সকালে বাচ্চার মুখে যখন খাবার দিতে পারবি না, তখন এই মায়া ধুয়ে কি জল খাবি? জেলে ভাই, আমায় মুক্তি দাও। আমি এই পৃথিবীর বাতাস সইতে পারছি না। আমাকে মরতে দিও না, তোমাদের ভালো হবে। মালতী আর দেরি করল না। সুবল কিছু বুঝে ওঠার আগেই সে ঝপ করে মাছটাকে দুই হাতে তুলে নিল। মাছটার গা পিচ্ছিল আর বরফের মতো ঠান্ডা। মালতী আলতো করে মাছটাকে নদীর জলে ভাসিয়ে দিল। আরে আরে কি করলি এটা? লক্ষ্মী পায়ে ঠেললি তুই। মাছটা জলে পড়েই যেন প্রাণ ফিরে পেল। সে জলের ওপর একবার গোল হয়ে ঘুরল, আর সাথে সাথে একটা ছোট ঢেউ এসে নৌকার খোলে ধাক্কা খেল। সুবল আর মালতী দেখল নৌকার পাটাতনের ওপর একটা বড়সড় ঝিনুক পড়ে আছে, যেটা থেকে রূপলি আলো ঠিকরে বেরোচ্ছে। মালতী, তোমার অন্তরে মায়া আছে বলেই আজ পাতালপুরের রাজকন্যা বেঁচে ফিরল। এই ঝিনুকটা তোমাদের জন্য আমার উপহার। যখনই পেটে খিদে থেকে থাকবে কিন্তু হাঁড়িতে চাল থাকবে না, তখনই মুক্তোটা বের করে শুধু একবার মনে মনে বলবে, মা মায়াবী অভাব ঘোচাও, দেখবে ম্যাজিক। সুবল অবাক হয়ে ঝিনুকটা হাতে নিল। সে সাবধানে ওটা খুলতেই দেখল তার ভেতর একটা আঙ্গুর ফলের মতো বড় আর ধবধবে সাদা মুক্তো। মুক্তোটার আলো সুবলের চোখের তারায় চিকচিক করে উঠল। এ তো দেখি অন্ধকার ঘরেও দিনের আলো এনে দিল রে মালতী। মাছটা তো আমাদের সত্যি সত্যি এক জাদুর চাবি দিয়ে গেল। দেখেছো তো, মারার চেয়ে বাঁচানোর আনন্দ অনেক বেশি। চলো এবার ঘরে ফিরি। তারা ঘরে ফিরে এলো, কিন্তু সুবল তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। সে সিদ্ধান্ত নিল এখনই একবার পরীক্ষা করে দেখবে মুক্তোটা সত্যি কাজ করে কিনা। মালতী, আমাদের তো পেটে খিদে আছেই, দেখি এটা খাবার দিতে পারে কিনা। মালতী, মাছটা যেন কি বলতে বলেছিল? আমার তো ভয়ে আর উত্তেজনায় সব গুলিয়ে যাচ্ছে।
মাছটা বলেছিল, মা মায়াবী, অভাব ঘোচাও। ওগো, আগে খাবারের কথা বলো। অনেক দিন হলো বাচ্চাটা পেট ভরে সাদা ভাত খায় না। মা মায়াবী, অভাব ঘোচাও, আমাদের এই ঘরে এখনক্ষণ রাজভোগের ব্যবস্থা করে দাও, আর আমাদের পরার জন্য নতুন কাপড় দাও। সুবল কথাগুলো শেষ করার সাথে সাথেই পুরো ঘরে একটা ঠান্ডা মিষ্টি হাওয়া বয়ে গেল, আর হঠাৎ ঝকঝকে আলোয় ঘরটা ভরে উঠল। সুবল আর মালতী চোখ খুলে যা দেখল, তা দেখে তাদের নিজের চোখকেও বিশ্বাস হচ্ছিল না। ওরে বাপরে, মালতী, এটা কি স্বপ্ন নাকি সত্যি? এই তো গরম ভাতের গন্ধ আসছে, ইলিশ মাছের ভাজাটা একদম টাটকা। ও খোকা, ওঠ রে, আজ আর জল খেয়ে ঘুমাতে হবে না। দেখ কত খাবার। মা মায়াবী সত্যিই আমাদের কথা শুনেছেন। তারা তিনজনে মিলে মনের সুখে অনেক দিন পর পেট ভরে খেল। মালতী, খাবার তো পেলাম, কিন্তু এই পুরনো ঘরে এই নতুন জামা কি মানায়? কাল সকালে কি আমরা একটা সুন্দর পাকা ঘরের কথা বলবো? ওগো, পেট ভরেছে এটাই অনেক, বেশি লোভ করো না, লোকে জানলে জানাজানি হয়ে যাবে। পরদিন সকাল, সুবল নতুন ধুতি পরে বুক ফুলিয়ে গঞ্জের দিকে রওনা হয়েছে। মালতীও নতুন শাড়ি পরে উঠোন ঝাড়ু দিচ্ছে। তাদের চেহারায় আর সেই দারিদ্র্যের ছাপ নেই। পাড়ার কুচুটে মহিলা আর গ্রামের মোড়ল হাড়ু মণ্ডল দূর থেকে সব লক্ষ্য করছিল। বুঝলে গদাই, ডাল মে কুছ কালা হ্যায়। কাল রাত অবধি সুবল জেলের ঘরে নুন আনতে পান্তা ফুরাত, আর আজ সকালে ওদের ঘরে ইলিশ মাছের গন্ধ। বউটার পরনে দামি শাড়ি, ব্যাপার কি? ঠিক বলেছ মোড়ল মশাই, লোকটা কি তবে নদীতে কোনো গুপ্তধন পেল নাকি? মোড়ল হাড়ু মণ্ডল মতলব বাটল। সে সন্ধেবেলা সুবলের ঘরে গিয়ে হাজির হল। সুবল তখন উঠোনে বসে একটা নকশা করা বড় ঘরের কথা ভাবছিল। কি সুবল ভাই, খবর কি? আজ তো তোমাকে রাজপুত্তুর লাগছে। তা হঠাৎ করে এমন পোয়াবারও হলো কি করে? আমাদের কি একটু ভাগ দেবে না? না মানে মোড়ল মশাই, তেমন কিছু না, ওই একটু হাতটান ছিল, মিটে গেছে আর কি। আমায় ভোলানো অত সহজ নয় সুবল। আমি জানি তুই কাল রাতে মোহনায় গিয়েছিলি। সেখানে কি পেয়েছিস বল, না হলে কিন্তু পঞ্চায়েতে নালিশ করব যে তুই নিশ্চয়ই ডাকাতি করেছিস। মালতী ভেতর থেকে সব শুনছিল। সে ভয়ে কাঁপতে লাগল। সে জানত জানাজানি হলে বিপদ বাড়বে, কিন্তু সুবল একটু দমে গেলেও তার মাথায় নতুন বুদ্ধি খেলে গেল। সে ভাবল, মুক্তটার ক্ষমতা দিয়ে সে মোড়লকেও হাত করতে পারে। মোড়ল মশাই, আপনি তো গ্রামের মাথা, আপনার কাছে লুকাবো না। আমার কাছে এমন একটা জিনিস আছে যা দিয়ে আমি আপনাকেও বড়লোক করে দিতে পারি, তবে শর্ত আছে। ওগো, মাছের কথা মনে নেই? বলেছিল না কাউকে না বলতে? তুমি ভুল করছো। কিন্তু সুবল তখন অহংকারে অন্ধ। সে ভাবছে মোড়লকে হাতে রাখলে গ্রামে তার প্রতিপত্তি বাড়বে। মোড়ল হঠাৎই সুবলের বন্ধু হওয়ার ভান করল, কিন্তু তার মনে মনে পরিকল্পনা কিভাবে সুবলের কাছ থেকে ওই জাদুকরি জিনিসটা হাতিয়ে নেওয়া যায়। আরে সুবল ভাই, তুমি তো দেখছি বোকা রয়ে গেলে। ওই পাথরটা যদি তোমার কাছে থাকে তবে তো যে কেউ এসে ওটা ছিনিয়ে নিতে পারে। গ্রামের চোর ডাকাতের তো অভাব নেই, আর পঞ্চায়েত জানলে তো সরকারি সম্পত্তি বলে ওটা কেড়ে নেবে। বলেন কি মোড়ল মশাই, তবে আমি ওটা কোথায় রাখব? আরে মা, এখন কি আর তোমরা গরিব আছো? শোনো সুবল, ওই যে পাথরটা বা মুক্তটা যা পেয়েছ, ওটা এই ভাঙা ঘরে রাখা একদম ঠিক হবে না। জানাজানি হলে পুলিশ এসে সরকারি মাল বলে কেড়ে নেবে। তার চেয়ে ওটা আমার লোহার সিন্দুকে রাখো। আমি থাকতে কার সাধ্যি তোমার জিনিসের দিকে হাত বাড়ায়? ওগো, কাজটা ঠিক হবে না। মাছটা বলেছিল কাউকে না বলতে। তুমি মোড়লকে বিশ্বাস করো না। আহ মালতী, তুমি সবসময় অশুভ কথা বলো কেন? মোড়ল মশাই আমাদের হিতাকাঙ্ক্ষী, ওর সিন্ধুকে থাকলে আমার অন্তত রাতের ঘুমটা হবে। সুবল ঘর থেকে সেই উজ্জ্বল মুক্তটা বের করে আনল।
মুক্তোর আলোয় মোড়লের মুখটা লোভে চকচক করে উঠল। মোড়ল যেন এক মুহূর্তের জন্য পাথরের দিকে তাকিয়ে পাথরের মতোই হয়ে গেল। ব্যাস, এখন তুমি নিশ্চিন্তে ঘুমাও সুবল। কাল সকালে গদাইকে দিয়ে জলখাবার পাঠিয়ে দেব। আমি চলি এখন। গভীর রাত। সুবল আর মালতী উত্তেজনায় ঘুমাতে পারছে না। তারা ভাবছে কাল সকালে মোড়ল এসে তাদের বড় দোকান আর সিন্দুক ভর্তি টাকা দেবে। হঠাৎ তারা মোড়লের বাড়ির দিকে অনেক মানুষের চিৎকার আর হাসির শব্দ শুনতে পেল। মালতী, মোড়ল মশাই কি তবে রাতেই কাজ শুরু করে দিলেন? চলো তো একবার দেখে আসি। দুজনে দৌড়ে মোড়লের বাড়ির সামনে গেল। দেখল মোড়ল তার সাঙ্গপাঙ্গ নিয়ে আনন্দ করছে। সুবল কাছে যেতেই মোড়লের পাহারাদার গদাই বুক চিতিয়ে দাঁড়ালো। ও গদাই ভাই, মোড়ল মশাই কোথায়? আমার ওই জিনিসটা একবার দরকার ছিল। কে রে এই ভররাতে ভিখারির মতোকে ঘ্যান ধ্যান করছে? ওরে সুবল, তুই এখনো এখানে দাঁড়িয়ে? যা ভাগ। মোড়ল মশাই, এ কি কথা বলছেন? এই তো সন্ধ্যায় আমার মুক্তোটা আপনার সিন্ধুকে রাখতে দিলাম। আপনি বললেন না কাল সব ব্যবস্থা করে দেবেন। মুক্ত? কিসের মুক্ত? ওরে গদাই, শোন কথা। এই জেলে নাকি আমাকে মুক্ত দিয়েছে। আরে বেটা, তোর ঘরে তো নুন খাওয়ার পয়সা নেই, তুই মুক্ত পাবি কোথায়? ওটা তো আমার নিজের সিন্দুকের জিনিস। তুই নিশ্চয়ই ওটা চুরি করার ফন্দি করে আমার বাড়ি এসেছিস। যা এখান থেকে, না হলে চুরির অপবাদে শ্রীঘরে পাঠাবো। ওগো মোড়ল মশাই, অধর্ম করবেন না। আমরা বিশ্বাস করে আপনার হাতে আমাদের ভাগ্য তুলে দিয়েছিলাম। আমাদের ওটা ফিরিয়ে দিন। গদাই, এই আপদগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করত। বড় বড় কথা, ছিচকে চোর কোথাকার। মোড়ল তখন ঘরের ভেতরে। সে ভাবছে মুক্তটা যেহেতু এখন তার দখলে, তাই সে এখন যা খুশি চাইতে পারে। সে জানত না যে মুক্তটা শুধু দয়ালু আর সৎ মানুষের কথা শোনে। বোকা জেলে, এখন এই পাথর দিয়ে আমি সোনার মহল বানাবো। মা মায়াবী, শোনো আমার কথা। সুবলের ওই দামি পাঞ্জাবি আর মালতীর সোনা এখন আমার হয়ে যাক, আর আমার এই বাড়িটা রাজপ্রাসাদ হয়ে যাক। সুবল আর মালতীর গায়ের পাঞ্জাবি আর সোনা মোড়লের কাছে এলো না ঠিকই, কিন্তু মোড়লের নিজের বাড়ির ছাদ থেকে আগুন ঝরতে লাগল। ওরে গদাই, বাঁচা আমাকে! আমার হাত জ্বলে যাচ্ছে, আমার গা পুড়ে যাচ্ছে, দরজা খোল! সুবল আর মালতী রাস্তার ধুলোয় বসে কাঁপছিল। হঠাৎ আগুনের সেই ধ্বংসস্তূপ থেকে একটা উজ্জ্বল আলোর গোলা উড়ে এসে তাদের পায়ের কাছে পড়ল। সুবল ভয় পেয়ে পিছিয়ে যেতেই দেখল আলোটা নিভে গেছে। সেখানে পড়ে আছে সেই আদি ঝিনুকটি, যার ভেতরে মায়াবী মুক্তটা এখন শান্ত হয়ে মৃদু আলো দিচ্ছে। মালতী, মোড়ল তো শেষ হয়ে গেল। জাদুর ধন কেউ সইতে পারল না। এখন আমরা এই অলক্ষণে পাথর নিয়ে কি করব? ওগো, মাছটা আমাদের ভাগ্য বদলাতে চেয়েছিল। আমরাই সেটাকে ভুল পথে নিয়ে গিয়েছিলাম। চলো, এই ঝিনুক দিয়ে আমরা রাজপ্রাসাদ নয়, বরং মানুষের সেবা করার একটা পথ খুঁজি। মোড়লের পতনের পর সুবল আর মালতী সেই মায়াবী ঝিনুকটি দিয়ে গঞ্জের মোড়ে একটি ছোট ভাতের হোটেল খুলল। সুবলকে আর রোদে পুড়ে মাছ ধরতে যেতে হলো না। ঝিনুকটি নিজেই জাদুকরী শক্তিতে মুহূর্তের মধ্যে ধোয়া ওঠা ভাত আর অমৃতের মতো সুস্বাদু মাছের ঝোল তৈরি করে দিতে লাগল। সেই রান্নার গন্ধে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত। সুবল আর মালতী পরম যত্নে মানুষকে সেই খাবার বেড়ে দিত। এভাবেই মানুষের পেট ভরিয়ে আর তাদের আশীর্বাদ নিয়ে মায়াবী ঝিনুকটিকে সঙ্গী করে সুবল আর মালতী তাদের বাকি জীবনটা পরম সুখে কাটিয়ে দিল।